এর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, বার্নার্ডো সিলভা অথবা ফিল ফোডেনের কেউ নন। পেপ গার্দিওলা বারবার বলেছেন ম্যান সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রি। কদিন আগেই রদ্রি স্পেনের হয়ে ইউরো জিতেছেন, হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবারের ব্যালন ডিওরের দৌড়েও তিনি খুব ভালো মতোই আছেন, কিন্তু সেই রদ্রিকেই এবার দীর্ঘদিনের জন্য হারিয়ে ফেলল ম্যান সিটি। আর্সেনালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিনি চোট পেয়ে উঠে যান এবং পরে জানা যায় তার এসিএল ইনজুরি হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ মিডফিল্ডার। রদ্রিকে হারানো ম্যান সিটির জন্য কত বড় ধাক্কা, এবং রদ্রিকে ছাড়া পেপ গার্দিওলা এই মৌসুমের জন্য তার স্ট্র্যাটেজি কিভাবে সাজাবেন, সেটা নিয়েই আজকে কথা বলবো। আমি অমলান মুস্তাকিম হোসেন আপনাদের সামনে। যেটা বলছিলাম, রদ্রিকে হারানো সিটির জন্য কত বড় ধাক্কা। এক কথা বলা যায় অনেক, পরিসংখ্যানই বলে দিচ্ছে আসলে রদ্রি কেন সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার। গত 48টি প্রিমিয়ার লিগের ম্যাচে রদ্রি খেলেছেন, এমন ম্যাচে ম্যান সিটি হারেনি। রদ্রিকে ছাড়া গত মৌসুমে প্রিমিয়ার লিগে 4টি ম্যাচে ম্যান সিটি খেলেছে, এর মধ্যে হেরেছে 3টিতেই, এবং এই 3টি ম্যাচেই পেপ গার্দিওলা ঠিকভাবে রদ্রির রিপ্লেসমেন্ট কাজে লাগাতে পারেনি। এখন প্রশ্ন উঠে যাচ্ছে, রদ্রিকে ছাড়া আসলে ম্যান সিটি পারে না কেন? 2019-20 থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের যতগুলো ম্যাচ ম্যান সিটি খেলেছে, এর মধ্যে রদ্রি যখন খেলেছে, আপনারা এখন স্ক্রিনে একটি স্ট্যাট দেখতে পাচ্ছেন, যখন রদ্রি খেলেছে তখন জয়ের শতাংশ অনেকটাই বেড়ে গেছে এবং হারের শতাংশ অনেক কম। যেখানে রদ্রি যখন খেলেনি সেখানে জয়ের শতাংশটা অনেকটাই কমে গেছে এবং হারের শতাংশটা বেশ বেড়ে গেছে। একদিকে হারের শতাংশটা যখন রদ্রি খেলে তখন মাত্র 11%, যেখানে রদ্রি না খেললে সেটা অনেকটাই বেড়ে 24% মতো হয়ে যাচ্ছে। তাই পরিসংখ্যান বলে দিচ্ছে রদ্রি ম্যান সিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, রদ্রি কেন এরকম সিটির জন্য একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেন এবং কেন এই সময়ে তাকে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বলা হয়। আমরা এখন বোর্ডে ম্যানচেস্টার সিটির যে ফরমেশনটা দেখতে পাচ্ছি, এখানে রদ্রি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নাম্বার 6 পজিশনে খেলে থাকেন। তার সিঙ্গেল পিভটে সিটি খেলে, তার মানে তিনি একাই মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা প্লে করেন এবং তার কাজ হচ্ছে অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে এই লিঙ্ক আপের কাজটা করা। আমরা জানি ম্যান সিটি দুজন হাইব্রিড মিডফিল্ডার নাম্বার 10 হাইব্রিড মিডফিল্ডার নিয়ে সবসময় খেলে থাকে। তাদের যে ফরমেশন সেখানে কখনো কেডিবি খেলেন এবং গুন্ডোগান আমরা দেখেছি তার সঙ্গে ইদানিং খেলতে। গুন্ডোগান আবার ফিরে এসেছেন ম্যান সিটিতে, এবং তারা যদি না খেলেন কখনো কখনো সেখানে ফিল ফোডেন থেকে বার্নার্ডো সিলভা অথবা অনেককে আরও খেলানো হয়ে থাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন আসলে ম্যান সিটির জন্য নাম্বার 6, কারণ এই পজিশনে খেললে অনেকটা স্পেস কাভার করতে হয় রদ্রিকে, অনেকটুকু ট্যাকটিক্যাল নলেজটা দরকার হয়, যেটা এই মুহূর্তে রদ্রি ছাড়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের অন্য কোনো ফুটবলারের আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, রদ্রি এই পজিশনে খেলে আসলে সিটিকে কিভাবে এগিয়ে নেন। আমরা যদি কিছু স্ট্যাট এখন বোঝার চেষ্টা করি, রদ্রি যতগুলো ম্যাচে খেলেছেন তার ডেবুর পর ম্যানচেস্টার সিটির হয়ে, এই সময়ের মধ্যে তার চেয়ে বেশি বল দখলে নিতে পেরেছেন কেবলমাত্র আর্সেনালের এই মুহূর্তে খেলা মিডফিল্ডার ডেকান রাইস। তার মানে রদ্রি মিডফিল্ডে যার খেলার দলের টেম্পোটা কন্ট্রোল করার পাশাপাশি তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বল ছিনিয়ে নেওয়া, যেটার জন্য তিনি এক্সপার্ট। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সবচেয়ে রদ্রির যেটা বড় বৈশিষ্ট্য, পাসিং। রদ্রির পাসিং দুর্দান্ত এবং প্রিমিয়ার লিগে তার ডেবুর পর থেকে তিনি 13,000-এর বেশি পাস দিয়েছেন, যেখানে তার নিয়ারেস্ট রাইভাল ব্রাইটনের ডাঙ্ক তিনি 11,000 পাস দিয়েছেন। তার মানে রদ্রির এদিকে যে পাসিং মিডফিল্ড এবং অ্যাটাকের মধ্যে যে পাসিংটা, শর্ট পাসিং বিশেষ করে, এটা তার সবচেয়ে বড় স্পেশালিটি। এটার কারণেই সিটি সবসময় একটা নিউমেরিক্যাল সুপিরিয়রিটি পায় মিডফিল্ডে অথবা ডিফেন্সে, এবং রদ্রি যখন দরকার তখন ডিফেন্সে বা মিডফিল্ডের ওপরে উঠে আসেন এবং আমরা দেখেছি তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করতে। সর্বশেষ যে ম্যান সিটি যে চ্যাম্পিয়ন্স লিগটি জিতেছিল ইন্টার মিলানের বিপক্ষে 2 মৌসুম আগে, সেখানে আমরা দেখেছি ফাইনাল রদ্রির গোলেই ম্যান সিটি তাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি পায়। তাই রদ্রিকে হারানো সব দিক দিয়ে গার্দিওলার জন্য অনেক 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 বড় একটা ধাক্কা, এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন, রদ্রিকে ছাড়া কিভাবে কোপ আপ করবে ম্যান সিটি। আমরা এই মরশুমে কিছুটা ম্যান সিটি ফরমেশন থেকে বুঝতে পারি রদ্রিকে ছাড়া কিভাবে খেলবে ম্যান সিটি। রদ্রি এই মরশুমের শুরুতেও
প্রথম 4টি ম্যাচে ছিলেন আমরা দেখেছি। তিনি ইউরোতে যে ইনজুরির পরে তিনি বেশ কিছুটা সময় এই মরশুমে ফিট হতে সময় নিয়েছেন। তার বদলে মূলত মাতেও কোভাচিচকে ব্যবহার করছেন পেপ গার্দিওলা। কোভাচিচ কিছুটা রদ্রির টাইপেরই মিডফিল্ডার, তিনিও সিঙ্গেল পিভট হিসেবে খেলতে পারেন, তবে রদ্রির মতো এতটা ভার্সেটাইল তিনি নন এবং কিছুটা ক্ষেত্রে তিনি কিছু ভুল করে থাকেন যেগুলোর মাসুল মাঝে মধ্যে সিটিকে দিতে হয়েছে। সে কারণে তিনি সিটির জন্য খুব গার্দিওলার জন্য যে একদম অটোমেটিক চয়েস সেরকম আসলে এখন পর্যন্ত হয়ে যাননি। কিন্তু কোভাচিচ খেলে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে কোভাচিচ রদ্রির মতো তার ভার্সেটাইল না হওয়ার কারণে তার মিডফিল্ডে কিছুটা সাপোর্টের দরকার হয়। এই কারণে রাইট ব্যাকে যে খেলেন তাকে কিছুটা ইনভার্ট করে মিডফিল্ডে উঠে আসতে হয়। এখানে আমরা মৌসুমের প্রথম 4টি ম্যাচে দেখেছি রিকো লুইস ম্যান সিটির মেকশিফট রাইট ব্যাক, তিনি ইনভার্ট করে মিডফিল্ডে চলে আসছেন এবং কোভাচিচের সঙ্গে খেলছেন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে এদিকে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে যেখান দিয়ে প্রতিপক্ষের উইঙ্গারদের ভেতরের দিকে ঢোকার একটা প্রবণতা থাকতে পারে, যেটার জন্য সিটিকে হয়তো কিছুটা ভুগতে হতে পারে। কিন্তু আপাতত গার্দিওলার কিছু করার নেই, কারণ কোভাচিচ এখন পর্যন্ত এইখানে তার সবচেয়ে বড় বিকল্প। ইনফ্যাক্ট এখানে যদি তিনি চান হয়তো স্টোনসকে, হয়তো কেডিবিকে, এমনকি গুন্ডোগানকেও তিনি খেলাতে পারেন, কিন্তু সেগুলোর কোনোটা খুব এফেক্টিভ সলিউশন নয়, কারণ তারা কেউই এটা ন্যাচারাল পজিশন নন যেটা আসলে কোভাচিচের আছে। আরেকজন হতে পারতেন কেলভিন ফিলিপস, তিনি এই মুহূর্তে ম্যান সিটিতে নেই, তিনি অনেকদিন ধরে অফ ফর্মে এবং ইপসউইচে তিনি চলে গেছেন, তাকে জানুয়ারির আগে সিটি ফিরে পাচ্ছে না। তাই সব কিছু মিলে আপাতত কোভাচিচের উপরে ভরসা করতে হবে গার্দিওলাকে। এখন আমরা যদি গার্দিওলার ম্যানেজারিং হিস্ট্রি যদি দেখি, তিনি সবসময় কোনো না কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন এবং এটাই তার স্পেশালিটি। আমরা দেখেছি একটা সময় ম্যান সিটিতে কোনো স্ট্রাইকার ছিল না, আগুয়েরো চলে যাওয়ার পর তিনি স্ট্রাইকার ছাড়াই ম্যান সিটিকে খেলিয়ে তিনি লিগ জিতেছেন। আমরা দেখেছি একটা সময় ম্যান সিটিতে হালান্ড আসার পর তিনি কতটা দ্রুত মানিয়ে নিয়েছেন। আমরা দেখেছি ম্যান সিটিতে গত 5 বছরে কোনো লেফট ব্যাক নেই, সেই কোনো স্বীকৃত বড় কোনো লেফট ব্যাক ছাড়াই তারা কিন্তু খেলে যাচ্ছে। আমরা দেখেছি ম্যান সিটিতে কেভিন ডি ব্রুইন, যিনি ম্যান সিটি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তিনিও গত কয়েক মৌসুম ধরে চোটের সঙ্গে লড়াই করছেন এবং বেশ কিছু কি ম্যাচে খেলতে পারেনি, তাকে ছাড়াই ম্যান সিটি লিগ জিতেছে। সব কিছু মিলে গার্দিওলা রদ্রিকে হারানো কিন্তু এখন পর্যন্ত এগুলোর চেয়ে সম্ভবত আরও বড় পরীক্ষা এবং সেই পরীক্ষায় তিনি কেমন করবেন এটাই সামনে দেখার বিষয়।